একটা শিশু জন্মের ঠিক পর মুহূর্তে যেন মায়ের দুধ খেতে পারে তার জন্য মায়ের শরীর অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে। গর্ভধারণের ঠিক পর থেকেই মায়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়। মায়ের স্তনের ভেতরে থাকে ম্যামারি গ্ল্যান্ড, আর এই ম্যামারি গ্ল্যান্ডের ভেতরেই দুধ তৈরির বিভিন্ন জিনিসপত্র থাকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যালভিওলি, যারা দেখতে কিছুটা আঙ্গুরের মতো। এই আঙ্গুরের মতো অ্যালভিওলির ভেতরে থাকে অ্যালভিওলার কোষ অথবা সিক্রিটরি কোষ। এরাই মূলত দুধ তৈরি করে এই অ্যালভিওলির মধ্যে জমা করে রাখে। দুধ তৈরি করার পর শুধুমাত্র অ্যালভিওলিতে জমা করে রাখলেই তো আর হবে না, এই দুধটাকে তো বাইরে সাপ্লাই করতে হবে, শিশু পর্যন্ত পৌঁছাতে হবে। তার জন্য এই অ্যালভিওলিগুলোর সাথে সংযুক্ত থাকে অনেকগুলো নালিকা, যে নালিকা হয়ে এই দুধ শরীরের বাহিরে আসে, সেখান থেকে শিশু খেতে পারে। সন্তান পেটে আসার পরে যখন মায়ের শরীরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুই ধরনের হরমোনের পরিমাণ অনেক বেড়ে যায়, এটা গিয়ে কি করে, ওই যেখানে দুধ তৈরি হবে সেই অ্যালভিওলিগুলিকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এর সাথে যে নালিকা দিয়ে এই দুধ বাহিরে সাপ্লাই হবে সেই নালিকাগুলোকেও বাড়িয়ে দেয়। এই তো গেল শিশু জন্মের আগের প্রস্তুতি। শিশু যখন জন্ম হয়ে যায় তারপরে সে যখন তার মায়ের দুধ খাওয়ার চেষ্টা করে, তখন মায়ের বুক থেকে তার ব্রেনে সিগন্যাল যায়। তখন মায়ের পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুইটা হরমোন বের হয়, একটা হলো প্রোল্যাকটিন আর একটা হলো অক্সিটোসিন। এই প্রোল্যাকটিন গিয়ে কি করে, ওই যে অ্যালভিওলি যেখানে দুধ তৈরি হওয়ার বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়ে গেছে সেইখানে গিয়ে সিগন্যাল দেয় যে ঠিক আছে, এখন দুধ তৈরি করো। এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে অ্যালভিওলির ভেতরে যে সিক্রিটরি কোষ ছিল ওরা দুধ সিক্রিট করে এবং এই দুধগুলো অ্যালভিওলিতে জমা হয়। আর আরেকটা যে হরমোন বের হয়েছিল অক্সিটোসিন, ও গিয়ে কি করে, লেট ডাউন রিফ্লেক্স দেয়। এটার মানে হচ্ছে দুধ ভর্তি অ্যালভিওলি যে মাসলরা ধরে রেখেছে তাদেরকে গিয়ে চাপ প্রয়োগ করে। ফলে কি হয়, এই চাপটা গিয়ে আবার অ্যালভিওলিতে পড়ে। ফলে এই চাপে অ্যালভিওলি থেকে দুধ বের হয়ে দুধের নালিকা হয়ে শরীরের বাহিরে আসে এবং শিশু সহজেই খেতে পারে। শিশু যেই মুহূর্ত থেকে মায়ের দুধ পান করার চেষ্টা করে তখন থেকে শুরু করে এই পুরো প্রসেসটা সম্পন্ন হতে 1 মিনিটেরও কম সময় লাগে। আর একটা শিশু যদি রেগুলারলি মায়ের দুধ পান করে, সেক্ষেত্রে হচ্ছে 8 থেকে 12 বার প্রতিদিন, তখন মায়ের ব্রেস্ট রেগুলারলি খালি হয়, তার প্রোল্যাকটিন লেভেল আবার বেড়ে যায়, আবার নতুন করে দুধ তৈরি হয়, মানে এই সাইকেলটা কন্টিনিউ করে। তো যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে চান না বা খাওয়ান না, তাদের ক্ষেত্রে আসলে কি ঘটে? সবকিছু ঠিকঠাক থাকলে মায়ের শরীর অনাগত শিশুকে দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত হতে থাকবে, কিন্তু শিশু জন্মের পর যদি একেবারে দুধ খাওয়ানো না হয় অথবা কম খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে মায়ের শরীরে দুধ তৈরির সিগন্যালও যাবে কম, সেই অনুযায়ী মায়ের শরীরে দুধ তৈরি হবেও কম, এবং এক পর্যায়ে গিয়ে এই প্রসেস পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন এই কাজের সাথে যারা যুক্ত ছিল, যে সমস্ত টিস্যু এই দুধ তৈরির কাজে হেল্প করতো, তারা আস্তে আস্তে চুপসে যেতে থাকবে এবং এক পর্যায়ে মায়ের ব্রেস্ট আগের অবস্থায় ফিরে চলে আসবে। এখন আসলে একটা মজার প্রশ্ন, গর্ভবতী না হয়ে কি কেউ কখনো ব্রেস্ট ফিডিং করতে পারবেন কিনা? ধরেন একজন মানুষ, তিনি কোনো কমপ্লিকেশনের কারণে মা হতে পারছেন না, তিনি একটা বাচ্চা অ্যাডপ্ট করবেন, সেই ক্ষেত্রে তিনি চাচ্ছেন সেই বাচ্চাটাকে নিজের বুকের দুধ খাওয়াতে, সেটা কি কখনো সম্ভব কিনা? এটা আসলে সম্ভব। এই ক্ষেত্রে হরমোনাল থেরাপি দেওয়া হয়। দুধ তৈরি করার জন্য বা তার আগে ব্রেস্ট প্রস্তুত করার জন্য যে সমস্ত হরমোনের দরকার হয় সেগুলো এই ক্ষেত্রে আর্টিফিশিয়ালি বাইরে থেকে দেয়া হয়, যেন ওই পুরো প্রসেসটা মিমিক করা যায়। তবে সবকিছু ঠিকঠাক মতো করার পরেও দেখা যেতে পারে এটা ফেইল হতে পারে অথবা অন্য কোনো ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, শিশু জন্মের পরেই কেন দুধ তৈরির প্রসেস শুরু হয়, আগে কেন শুরু হয় না? এটার কারণ হচ্ছে, একজন মা যখন গর্ভবতী হন তখন তার শরীরে অনেক ধরনের হরমোনের পরিমাণ বেড়ে যায়। তার মধ্যে দুইটার কথা আমি আগেও মেনশন করেছি, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, যারা গিয়ে দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম আগে থেকে প্রস্তুত করতে শুরু করে। কিন্তু প্রোল্যাকটিন হরমোন ছাড়া তো দুধ তৈরি হবে না। এই সময়ে অন্যান্য হরমোনের পরিমাণ বেশি থাকার কারণে এরা আবার প্রোল্যাকটিনকে বাড়তে দেয় না। আর শিশুর যখন জন্ম হয়ে যায় তখন এই যে অন্যান্য হরমোন, যারা প্রেগনেন্সির সময় অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাদের পরিমাণ কমে যায়। ফলে প্রোল্যাকটিনের যথেষ্ট পরিমাণে বেড়ে যেতে আর কোনো বাধা থাকে না। তখন মেইনলি দুধের প্রোডাকশন শুরু হয়। আর এমনিতে সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে শাল দুধ তৈরি হয়। এটাকে যদি দুধ কনসিডার না করে, তাহলে মেইনলি দুধের প্রোডাকশন শুরু হয় আসলে বাচ্চা জন্মের পরই। এখন আসেন সবশেষ এবং সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন, একটা দুধের শিশু যখন অসুস্থ হয় তখন কি তার মায়ের দুধে কোনো পরিবর্তন হয় কিনা? 2012 সালের এক গবেষণায় দেখা যায়, একটা শিশু যখন ইনফেক্টেড হয় তখন তার মায়ের বুকের দুধে ম্যাক্রোফেজের পরিমাণ বেড়ে যায়। ম্যাক্রোফেজ কারা? আমরা যখন কোনোভাবে ইনফেক্টেড হই, মানে আমাদের শরীরে বাইরে থেকে কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তখন আমাদের রক্তে এক ধরনের কোষ আছে যারা গিয়ে ওই ইনফেকশনের বিরুদ্ধে ফাইট করে। তো এরা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি। ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের ডাব্লিউবিসি। তো তার মানে কি দাঁড়ালো, একটা শিশু যখন ইনফেক্টেড হয় তখন তার মায়ের দুধে অটোমেটিক্যালি এই ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করার যে জিনিসপত্র সেগুলোর পরিমাণ বেড়ে যায়।
সেইটা খেতে পারে এবং এই ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। 2013 সালের এক গবেষণায় দেখা যায় একটা শিশু যখন ইনফেক্টেড হয় তখন তার মায়ের দুধে লিউকোসাইটের পরিমাণ বেড়ে যায়, মানে হোয়াইট ব্লাড সেল, যারা হচ্ছে জীবাণুর বিরুদ্ধে প্রোটেকশন দেয় বা যুদ্ধ করে। ইন্টারেস্টিংলি, শিশু যখন ভালো হয়ে যাচ্ছে তখন মায়ের দুধে এই প্রোটেক্টিভ জিনিসপত্রের পরিমাণ বেজ লাইনে নেমে আসছে, মানে নর্মালি যেই পরিমাণ থাকে সেই পরিমাণে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, শিশু অসুস্থ হলে মায়ের শরীরে কেন এই প্রোটেক্টিভ জিনিসপত্রের পরিমাণ বেড়ে যাবে? এটা তো আর এরকম না যে আমি আমার শরীরকে বলছি যে এই এখন বেশি পরিমাণে প্রোটেক্টিভ সেলস তৈরি করো বা বেশি পরিমাণে ডাব্লিউবিসি তৈরি করো, এটা তো আর আমি বললে হবে না। আমি যদি কোনো একটা ইনফেকশনের সংস্পর্শে আসি তখন অটোমেটিক্যালি আমার বডি এটা তৈরি করবে। তো তখন অ্যাজিউম করা হয় শিশুরা যখন ইনফেক্টেড হচ্ছে সেই ইনফেকশন কোনোভাবে মায়ের শরীরেও চলে যাচ্ছে। মা আর শিশু তো সারাদিনই একসাথে থাকে। এই গবেষণাতে এটা পরীক্ষা করে দেখা হয়। এখানে দেখা গেল 35% কেসে শিশু যখন ইনফেক্টেড হচ্ছে মাও সেই একই সাথে ইনফেক্টেড হচ্ছেন। তো মা যদি কোনোভাবে ইনফেক্টেড হন তাহলে তো নর্মালি তার শরীরে এই প্রোটেক্টিভ জিনিসপত্রের পরিমাণ বেড়ে যাবে, তো তার রক্ত থেকে তার দুধের মধ্যে যাওয়াটা তো অস্বাভাবিক না। তো এখন প্রশ্ন হচ্ছে, যেই সমস্ত কেসে শুধুমাত্র শিশু ইনফেক্টেড হচ্ছে কিন্তু মা ইনফেক্টেড হন নাই, ওই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো? এই গবেষণাতে সেটাও চেক করে দেখা হয়। যে সমস্ত মায়েরা অসুস্থ হন নাই কিন্তু শিশু অসুস্থ হয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা গেল যে শিশু যখন অসুস্থ তখন তাদের দুধের মধ্যে এই প্রোটেক্টিভ জিনিসপত্রের পরিমাণ নর্মাল থেকে সিগনিফিকেন্টলি বেড়ে যায়। এটা কিভাবে সম্ভব? আপনার কি মনে হয়? জানাতে পারেন কমেন্ট বক্সে।